আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। একের পর এক আঘাত বাংলাদেশের উপরে। এক তো বর্ডার নিয়ে, এখন আবার একটা আঘাত এসছে, সেটা হচ্ছে গরু পাচার বন্ধ। বিরোধী দলে যখন বিজেপি ছিল তখন বারবার এই গরু পাচার নিয়ে রাজ্যের ওপরে তোপ দেখেছিল। এখন নিজেরা ক্ষমতায় এসে প্রথম বৈঠকেই স্থির হয়ে গেছে সমস্ত রকমের গরু পাচার সব বন্ধ করা হবে যতদিন দাম পর্যন্ত এই কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে। তো কাঁটাতারের বেড়া কিভাবে হবে না হবে, কি প্রসঙ্গে হবে, কোথা দিয়ে কতটা হবে, কত কিলোমিটার বাকি আছে, কোন জায়গায় থেকে কোন জায়গায়, সব ডিটেল আমি আপনাদের বলবো সন্ধেবেলার ভিডিওতে। এবং সেখানে বাংলাদেশের যে সমস্ত আছে হুমায়ুন কবির যিনি আছেন, তিনি যে বক্তব্য দিয়েছেন তার প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী কি বলেছেন তাও আমি আপনাদের বলবো। এখন আমি আসি গরু পাচার রুখতে নির্দেশ পুলিশকে। এই দেখুন, যত রকমের গরু পাচার ছিল হতো সব গরু পাচার বন্ধ। বিরোধী দলে থাকার সময় বারবার রাজ্যে বেআইনি গরু পাচার নিয়ে সরব ছিল বিজেপি। গরু পাচারের তদন্তে নেবে সিবিআই, ইডির একাধিক তৃণমূল নেতাকে অভিযুক্ত হিসেবেও উল্লেখ করেছে। পালা বদলের পরে এবার গরু পাচার রুখতে পদক্ষেপ করল প্রশাসন। সূত্রের খবর, গরু পাচার রুখতে পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবন। রবিবার নির্দেশ পাঠিয়ে বলা হয়েছে, গরু পাচার যাতে না হয় তা নিশ্চিত করতে হবে। গরু কেনা বেচার বেআইনি হাটও বন্ধ করতে হবে। পুলিশের একাংশ বলছে, পাচার বা বেআইনি হাট যে নিষিদ্ধ তা পুলিশের পদস্থ কর্তারা ভালো করেই জানেন। কিন্তু রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ভবানী ভবন এই নির্দেশ বিশেষ তাৎপর্যপূর্ণ। আগে কিন্তু ভবানী ভবন কিন্তু কখনো বলেনি, তৃণমূলের আমলে ভবানী ভবন কখনো বলেনি। পুলিশের খবর, গরু পাচার যথাযথ আইনি পদক্ষেপ করতে বলা হয়েছে। শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত গবাদি পশুর হাট যাতে খোলা থাকে তা নিশ্চিত করতে বলা হয়েছে ভবানী ভবনকে। সূত্রের খবর, উত্তর 24 পরগনা, মালদহ, মুর্শিদাবাদের মতো বাংলাদেশের সীমান্তবর্তী জেলা নিয়ে গরু পাচারের অভিযোগ বেশি। ওই জেলাগুলিতে পাশাপাশি বীরভূম সহ কিছু বেআইনি গরু কেনাবেচার হাট বিরোধীরা বারবারই অভিযোগ করে এসছেন, যেগুলো তুলে দিতে হবে। পুলিশের একাংশ ওর সঙ্গে যুক্ত ছিল। ওই পুলিশ কর্মীদের পূর্বতন শাসক দলের সঙ্গে সংস্রবের অভিযোগও উঠেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি ওই পুলিশ অফিসারদের একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশকে একাংশ বলেছে, ওই অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে এবার প্রশাসন পদক্ষেপ করবে, অর্থাৎ সেগুলো সাসপেন্ডেড হবে। পুলিশের খবর, রবিবার ওই নির্দেশের পরই এসপি এবং কমিশনারদের অফিস থেকে থানাগুলিকে এই ব্যাপারে যথাযথ পদক্ষেপে নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে যে রাতে জাতীয় সড়কে নজরদারি বাড়াতে হবে। বলা হয়েছে যে রাতে জাতীয় সড়কে নজরদারি বাড়াতে হবে। মূলত রাতেই গরু বোঝাই ট্রাক যাতায়াত করে, তাই এ ব্যাপারে কড়াকড়ি করতে হবে। গবাদি পশু নিয়ে যাওয়া গাড়িগুলিকে নিয়মমাফিক তল্লাশি এবং নথি পরীক্ষা করতে বলা হয়েছে। সেই নির্দেশিকা মেনে রবিবার রাত থেকেই যাতে পাচারকারীরা ছাড় না পায় সে ব্যাপারে নজরদারি আরও করা হয়েছে। তবে পুলিশের একাংশ মনে করিয়ে দিচ্ছে, অতীতে কোনো নির্দেশ এলে গোড়ার দিকে তা কড়াকড়ি থাকতো, পরে তা শিথিল হয়ে বিভিন্ন অবৈধ কাজ ছাড়া পেয়ে যেত। এবারে তার পুনরাবৃত্তি হয় কিনা সেটা দেখা যাক। এটা হচ্ছে পুলিশের বক্তব্য। এখন শুভেন্দু অধিকারীর বক্তব্য আগে বলি। শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিয়েছে, যে নিয়মটা হচ্ছে সে নিয়মটা বরাবরের জন্য হচ্ছে আগামী নির্বাচন পর্যন্ত, যতক্ষণ নতুন সরকার গঠিত হয়ে আসে নিয়মের কোনো ব্যত্যয় হবে না। যেগুলো বলা হচ্ছে, যে নির্দেশিকা পাঠানো হচ্ছে তার কোনো পুনর্বিবেচনা করা হবে না। এইবার এখানে কিছু গরুর মাংস বিক্রি হয় আমাদের এখানে, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে। তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন
যে পশ্চিমবঙ্গে তো অনেক গরুর মাংস বিক্রি হয়, তিনি বলেন হ্যাঁ, কিছু মানুষের মানে পাকস্থলী ঠান্ডা রাখার জন্য বা স্বাদ মেটানোর জন্য আমাদের গোমাতাকে বলি দেওয়া হবে, সেটাও ঠিক নয়। আমরা এ ব্যাপারে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেব। আপাতত গরু পাচার বন্ধের দিকে আমরা নির্দেশ দিচ্ছি। এখন এই গরু পাচার নিয়ে বহু বিতর্ক রয়েছে, বহু তৃণমূল নেতা নেত্রী এবং পুলিশ এর সঙ্গে জড়িত। জিজ্ঞাসাবাদ হয়েছে। এই প্রসঙ্গে আপনাদের একটা খবর দিয়ে দিই যে পালা বদলের সঙ্গে সঙ্গে সুজিত বসু, প্রাক্তন দমকল মন্ত্রী, তিনি এই চাকরি মানে কাণ্ডে, মানে ভুয়ো চাকরি কাণ্ডে পয়সা দিয়ে চাকরি দেওয়ার নাম করে যে সমস্ত টাকা মেরেছিলেন তার তদন্ত ইডি করছিল, সিবিআইও করছিল। তাকে অষ্টমবার গতকালকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, প্রায় 10.5 ঘন্টা রাত্রিবেলা। তারপর তাকে অ্যারেস্ট করা হয়। এই অ্যারেস্টে শুরু হলো, এটা হচ্ছে জাস্ট ছিপি খোলা আর কি। এই ছিপিটা যে খোলা হলো, কবে যে বন্ধ হবে আর কার কাছে গিয়ে যে থামবে সেটা এখন বলা একটুখানি দুরূহ। আপনারা দেখতে থাকুন, এখানে অনেক ঘটনাবহুল ব্যাপার স্যাপার হবে, প্রচুর অ্যারেস্ট হবে, প্রচুর তৃণমূল নেতা অ্যারেস্ট হবে। এবং তৃণমূলের মধ্যেই এখন একটা বিভাজন দেখা দিচ্ছে। একদিকে তৃণমূল নেত্রী যেমন বলছেন যে আমি সমস্ত রকম সমস্যা ত্যাগ করে দিলাম এই বিজেপির সঙ্গে, তখন তৃণমূলেরই সমস্ত নবনির্বাচিত বিধায়ক যারা আছেন তাদের মধ্যে কিছু কিছু শুভেচ্ছা জানিয়ে শুভেন্দুকে সমাজ মাধ্যমে লিখে দিচ্ছেন যে নতুন সরকারকে এবং শুভেন্দু, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে আমাদের শুভেচ্ছা রইল, আমরা বিরোধী থাকবো, কিন্তু বিরোধীতে আমাদের যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতি অনুযায়ী শুভেচ্ছা বার্তা পাঠানো আমাদের উচিত। এই নিয়ে দলের মধ্যে একটা দ্বিধা দেখা দিয়েছে। এটা ধীরে ধীরে এই ফাটলটা চওড়া হবে, আর যত চওড়া হবে তত তৃণমূল ভাগ হবে। আলটিমেটলি দেখা যাবে যে তৃণমূলের, আমি যেটা বলেছিলাম, শুধু তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ তৃণমূলে থাকবে না, সব বেরিয়ে চলে যাবে। হয়তো দেখা যাবে যে নব তৃণমূল বা কচি তৃণমূল বা অন্য কিছুভাবে তৃণমূলের একটা আলাদা দলও হতে পারে। 7টা বিধায়ক মিলে সই করে দিলেই তো একটা নতুন দল হয়ে যাবে। আমাদের যে নিয়ম অনুযায়ী 7 জন বিধায়ক লাগে তার এক নতুন দল করতে গেলে, তাহলে ইলেকশন কমিশনে চলে যাবে 7টা বিধায়ক মিলে। এখনই তো যা দেখছি গোটা 5 তো অলরেডি তো বেশিরও গাড়ি তারা মুড়ে দিয়েছে। যাই হোক, আমি আবার গরুতে ফিরি। এটা একেবারে দুঃসংবাদের মতো আছড়ে পড়লো বাংলাদেশের উপরে। কারণ বাংলাদেশ ভারতের গরুর ওপরে নির্ভর করে, তাদের তাদের নিজস্ব খামার রয়েছে। এতে তারা বলবেন আমাদের অর্থনৈতিক উন্নতি হবে, অমুক হবে তমুক হবে, কিন্তু যে গরুর মাংসের যে দাম এখন আপনাদের ওখানে রয়েছে এমনিতেই তো চড়া, তার মানে এই দুর্মূল্যের বাজারে এই গরুর মাংস কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, আবার সামনে আপনাদের ঈদ ফিদ রয়েছে, সেখানে কিন্তু আপনাদের একটু কষ্ট হবে। তো যাই হোক, এখন খবর তো খবরই, আমার পরিবেশন করার দায়িত্ব, আমি পরিবেশন করলাম। এবার ভালো মন্দের চিন্তা তো দর্শকের ওপর, দর্শকরাই ঠিক করবেন যে আমি ঠিক বলছি না ভুল বলছি, না তাদের অনেক ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে, বা তারা এটা চান বা না চান, কি ব্যাপার। তবে ঘটনার ঘনঘটা আরো ঘটবে, বাংলাদেশের ওপরে একের পর এক আঘাত আসতে শুরু করবে। কিন্তু শুরু হলো আর সীমান্ত আটকানো, তারপর গরু পাচার, এইবার হচ্ছে খাদ্য পানি বন্ধ, বিদ্যুৎ বন্ধ, সমস্ত বন্ধ। আর এই নিয়ে যা বলেছেন শুভেন্দু অধিকারী, বাংলাদেশের মানুষ কাঁটাতার দেখে ভয় পায় না। এ হচ্ছে আজকের খবর। কে বলেছে একটু শোনাই আপনাদের। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির নাকি ঠবির মানে
কি আর বলবো, এই কই থেকে এসেছে পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা হয়ে গেল বুঝলাম না। যাই হোক, যে যত সামসামি করে ততই। আমরা ডিবিসিতে একটা রিপোর্ট দেখলাম, আর অন্যান্য জাতীয় সকল নিউজে আসছে। তিনি বলেছেন ভারত সরকারের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতারের বেড়া দিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর আর কোনো সুযোগ নেই। তিনি স্পষ্ট করে বলেন, যদি মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চান তবে মনে রাখবেন, বাংলাদেশের মানুষ বা সরকার কেউই কাঁটাতার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা প্রয়োজন সেখানে আমরা কথা বলবই। আচ্ছা, কাঁটাতারের বেড়ার সাথে ভয় পাওয়ার কি সম্পর্ক? এটা তো বুঝলাম না। আমাকে একটু আপনারা বুঝায় বলবেন। কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত সরকার, বা দিতে যাচ্ছে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, তারা কাঁটাতারে বেড়া দিবে, জায়গা জমিও নাকি দেওয়া হয়ে যাচ্ছে, ৪৫ দিনের মধ্যে দিবে। তো হঠাৎ করে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এই কথা বলে, আবার পররাষ্ট্রমন্ত্রী বলেছে পুশ ইন করলে আমরা সেটা দেখে নিব। আরে ভাই, ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই নেবি সেটা মেরে গেল না, নাকি পাগলারে নৌকা ডুবার কথা মনে করাই দিচ্ছ? তো ওদের সীমান্ত কাঁটাতারে বেড়া দেখ, ওয়াল দেখ, বিল্ডিং দেখ, একেবারে কাঁটাতার দিয়ে আসমান পর্যন্ত দেখ। তাদের সীমান্তে তারা সাপ, কুমির, ভাল্লুক যা মজায় তাই ছেড়ে দেখ। তো এটা নিয়ে তোমাদের এত চেঁচামেচি করার কি আছে? ভারত সরকার তার সীমান্তে কাঁটাতারে বেড়া দিয়েছে, ভয় পাওয়ার কি আছে? চেঁচামেচি কালকে যদি পাকিস্তানে কাঁটাতারে বেড়া দেয়, পাকিস্তান সরকার এগুলো বলে ভয় পাই না, তার মানে ভয় পাও। তো তারা কাঁটাতারে বেড়া দিলে আপনার সমস্যা কি মিস্টার পররাষ্ট্র উপদেষ্টা? আপনার সমস্যা হয়, ভয় পাচ্ছেন কেন? ভয় পেন না, তাম্বু টাম্বু বানান। ওই রোহিঙ্গাদের জন্য যেমন তাঁবু ঠাবু বানিয়েছেন না, ওইরকম তাঁবু ঠাবু বানান। রোহিঙ্গারা যদি আপনার ভাই হয়ে থাকে, তাহলে মানে বার্মার রোহিঙ্গারা যদি আপনার মুসলমান ভাই হয়ে থাকে, তাহলে বাংলাদেশি মুসলমান যারা ভারতে আছে অনুপ্রবেশকারী হিসেবে, তাদের যদি ফেরত পাঠায়, তারা তো আপনার সুদীর ভাই হয় না, তারাও তো মুসলমান ভাই হয়, তাও আবার দেশের ভাই। তাকে নিতে এত তালবাহানা করতেছেন কেন? এত ভয় পাচ্ছেন কেন? কোথায় আপনার এত ডর? ঘটনাটা কি? এত ভয় পান কেন? যাই হোক, এবার অনেক আলোচনা করলাম, এটা অন্য আলোচনা করি। এই যে অতনু সিংহ নাকি কি যেন একটা নাম আছে, ভারতের নাকি পশ্চিমবঙ্গের আতেল একটা অতনু সিংহ, সে বলেছে নেহাত জাতি সত্তা পরিবর্তন করা যায় না, গেলে বালের বাঙালি থেকে তামিল হয়ে যেতাম। মানে বিজেপি আসছে বলে ক্ষমতায়, ভোটে আসছে বলে তার পিত্তি জ্বলে গেছে, বাংলাদেশের মুসলমানদের সাথে তার পিত্তি বেশি জ্বলে গেছে, সে নাকি হয়ে যাবে এই অতনু সিংহ, সে তামিল হয়ে যেতে চায়। তোমার না করছে কারা? পশ্চিমবঙ্গে তো ওই যে খিদিরপুরে তো বিহারির বাচ্চা আছে, তুমি বিহারির বাচ্চা হয়ে যাওয়ার সমস্যা কি? ওই একদিন পশ্চিমবঙ্গের মতো তামিলও কিন্তু একদিন বিজেপিরা দখল করবে, তখন কি খবর শোনার চান? সারা ভারতেই তো তোমার সরকার এখন বিজেপির, এখন কি ভারতীয় বাদ দিয়ে তুমি পাকিস্তানে হয়ে যাও? তো না করছে কে? যাও না, তোমার আগাটা কেটে মুসলমান বানানি নিবে, বাংলাদেশে আসো, কোনো সমস্যা নাই। গরু মাংস খেয়ে আগাটা কেটে অতনু সিংহ মুসলমান হয়ে যাও, কোনো সমস্যা নাই, আসো, তোমার জানাবে, কোনো সমস্যা নাই। বাংলাদেশ পাকিস্তান আবার কোনো হিন্দু থেকে মুসলমান হইলে তারা গরুর গোছও বেশি খাওয়াবে এবং আগা কেটে দিবে, বেশি কাটবে না, একটুই কাটবে। আর তোমার জামায়াত রাখবে, চলে আসো, তোমার না করছে তামিল হইতে হবে কেন? তামিলে গিয়ে কি করবো? সরকার তো ভারত, তামিল তো ভারতের বাইরে না। মানে কত বড় হারে হারামি হলে এই কথা বলে, মানে বিজেপি আসছে আর বাংলাদেশের বাঙ্গুর মতো সিংকু বামদের শরীর জ্বলতেছে। যাই হোক, আজকের সবচেয়ে ইন্টারেস্টিং খবর হচ্ছে যে কায়সার হামিদের কন্যা, কি যেন নাম, যারা ইন্ডিয়া বয়কটে ছিল, ইন্ডিয়া বয়কট যাদের ইমানের নতুন অঙ্গ, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, তারপরে জঙ্গিদের হলো জেহাদ, তারপরে ভারত বিরোধিতা, এটা তো ইমানের নতুন অঙ্গ মুসলমানদের। তো সেই কায়সার হামিদের কন্যা কন্টেন্ট ক্রিয়েটর নাকি কি আবার অভিনেত্রী,
সারা জীবন ইন্ডিয়া বয়কট করলো, এখন আবার এয়ারলি অ্যাম্বুলেন্সে নাকি চেন্নাই যাইতেছে। কি যারা ইন্ডিয়া বয়কটি কেমন লাগে? আমার খুব মজা লাগতেছে। আরেকটা জিনিস বলি, ইন্ডিয়ার একটা আপনার টিভি নিউজ, সেখানে সাক্ষাৎকার দিচ্ছে আপনার, নামগুলো তো জানি না, এই যে কি টিভি 9 কি টিভি 9 বাংলা এরকম একটা চ্যানেল, 9 বাংলা। এইখানে একটা ভিডিওতে দেখলাম একজন বলতেছে যে ভারত মাতা কি জয়, এটা তো মুসলমানরা বলবে না, একজন সাফাই গাইতেছে, আমি জানি না তিনি হিন্দু নাকি মুসলমান, সাফাই গাইতেছে বঙ্গযুদ্ধ মেগা বিতর্ক অনুষ্ঠানে, চ্যানেল 9 বাংলা, বলছে যে ভারত মাতা কি জয়, এটা তো মুসলমানরা বলবে না, কারণ মুসলমানদের ইসলাম এটা পারমিট করে না, এই জন্য নাকি ভারতের সংবিধান তাকে পারমিশন দিয়েছে যে সে কি বলবে কি বলবে না। সেই ভদ্রলোককে আমি বলতে চাই, এই কলকাতার যে চিঙ্কু বাম হতে পারে, মুসলমান হতে পারে, অন্য কোনো দলের হতে পারে, তাকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, ইসলামে তো সংবিধানই মানে না। সেটা জানেন কি? ইসলামে তো বাংলাদেশের সংবিধানই মানে না, তো ভারতের সংবিধান মানবে? তাহলে ওইটাও তাহলে আপনার সংবিধানের যে দোহাই দিলেন যে সংবিধানের আলোকে সেটা করতে পারে। একজন মুসলমান সে বলবে আমি ভারতের জাতীয় সঙ্গীত গাইবো না, একজন মুসলমান বলবে আমি ভারতকেই মানি না, তখন আপনি কি করবেন? ওটা তো তাদের ইসলামে না করছে। সে বলছে তাদের মাথা নিচু করতে না করছে, তাই সে ভারত মাতা কি জয় বলবে না। ভারত মাতা কি জয় বললে ইমান চলে যাবে, ইসলামের কোন জায়গায় লেখা আছে? যেগুলো করলে কুফরি শিরক হয়, এটা তো কোরআন হাদিসে লেখা আছে। ভারত মাতা কি জয় স্লোগান দিলে, বা বাংলাদেশ মাতা কি জয় স্লোগান দিলে, বা পাকিস্তান মাতা কি জয় স্লোগান দিলে, বা সৌদি মাতা কি জয় স্লোগান দিলে, আচ্ছা ভারত মাতা কি জয় স্লোগান দিতে যদি শরম পাও, তাহলে ভারত বাবা কি আব্বা কি জয় বলো, ভারত আম্মা কি জয় বলো, তাইলেই তো হয়ে যাচ্ছে, লেঠা চুকে যায়। এই ভারত মাতা কি জয় বলে নাকি ইমান চলে যাবে? বাংলাদেশের ভারতের সংবিধান মানলেও তো মুসলমান ইমান চলে যাবে, গণতন্ত্র মানলেও তো ইমান চলে যাবে, সমাজতন্ত্র মানলেও তো ইমান চলে যায় মুসলমানের। এটা কি সেই ওই চ্যানেল 9 বাংলার ওই লোকটা জানে না? মানে কি যে বলে আর কি যে বলে না, মানে জায়েজ করতে চায়। আরে ভারতের সংবিধানই তো মুসলমান মানতে পারে না, আইন নাই মানার, কোনো মুসলমান মানতে পারে না, না বাংলাদেশে না ভারতের, পৃথিবীর আমেরিকা ইউরোপ কানাডা কোনো সংবিধানে কোনো মুসলমান মানতে পারে না, কারণ তার ইসলাম সেটা পারমিশন দেয় না। তাইলে যে ব্যক্তিটা এই কথাটা টিভিতে বলতেছে, তাকে সেই কলকাতার সেই চিঙ্গুবাম হোক বা তৃণমূল হোক বা যেই হোক বা যে কোনো দল হোক, তাকে সবই নিয়ে বলতে চাই, মুসলমানরা তো বাংলাদেশ পাকিস্তানের মুসলমানরা এমনকি ভারতের মুসলমান বিশ্বাস করে গজওয়াতুলিন, আপনার ভারতরাই তো তারা বিজয় করে দখল করে নিয়ে নিবে, সেটা আপনি মেনে নেবেন? এটা তো তার সাংবিধানিক অধিকার, তাই না? কি মানে ভারতের বামেরা আর চিঙ্কু বামেরা এই আর বাংলাদেশের বামেরা ফক্করবর্তী কি ভাদুরী মাদুরী ফাদুরী এরা যে কি বলে, চট্টোপাধ্যায় পেট্টোপাধ্যায় এরা যে কি যে বলে, এরা না নিজের ধর্ম সম্পর্কে জানে, নিজের ধর্ম সম্পর্কে জানে, ইসলাম ধর্ম সম্পর্কে তারা কি জানে? এরা জানে যে ওর দৃষ্টিতে সে কি, সে কাফের, অচ্যুত, অপবিত্র, এটা জানে, সাফাই গেতেছে। ওই যে যে কথাটা বললো না যে সংবিধান তাকে অধিকার দিয়েছে ধর্মীয়, তাহলে ধর্মীয় অধিকারে তো সে বাংলাদেশের, পাকিস্তানের এবং ভারতের মুসলমানরা ভারত দখল করতে পারে, এটা দিবেন? ভারতের সংবিধান ছুঁড়ে ফেলে দিবে, ভাগীরথী নদীর গঙ্গাতে ছুঁড়ে ফেলে দিবে, বুড়িগঙ্গায় ফেলে দিবে, মেনে নিবেন? কারণ ইসলাম তো এগুলো পারমিশন করে না, কোনো মুসলমান সেটা করতে পারে না। মানে বলতে পারলেই বাসে, একটা কথা বলে দিতে পারলেই হয়। খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। আর হ্যাঁ, আর এক নেতা, মানে কত বড় গবেট, 26 লক্ষ ভারতীয় নিয়ে তো কথা আছেই, ওই আসিফ সার বলেছিল, সেই গান গাইতেছে 26 লক্ষ ভারতীয় বের করে দিতে হবে, ইনকেলাব মঞ্চ বলেছে কালকে নাকি ডন কেলাব মঞ্চ, যাই হোক, সে 26 লক্ষ বায়বীয় সেই গপ্প 26 জনকে বের করতে দেখলাম না। আবার একজন বিএনপির নেতা না কিসের নেতা জানি না, সে বলতেছে বাংলাদেশে নাকি আওয়ামী লীগের আমলে বয়স্ক, কিন্তু আবার এটা মোল্লা না, দাঁড়িয়ে না, টুপি না, ক্লিন শেপ করা লোক, মাঝে মাঝে আমাদের সমালোচনা করে, সে দেখি মনে হয় বিএনপির কেউ হবে, অন্য কোনো দলে, বলতেছে আওয়ামী লীগের আমলে নাকি পুলিশের চাকরি নিয়েছিল ভারতীয়রা। কত বড় গবেট হলে এই কথা বলে যে একটা পুলিশের চাকরি নিয়ে, এটা আমি জামাত শিবিরদের নিয়মিত শুনতাম, এমনকি বিএনপির লোকদের মুখেও শুনতাম, যখন আওয়ামী লীগ, না ভাই ফরিদ ভাই জানেন না, না চাচা জানেন না,
না মামু জানেন না, ভারতীয় লোক এখানে, ভারতীয় পুলিশ চাকরি করে বাংলাদেশের আইডি কার্ড দিয়ে, বাংলাদেশের ভয় জাতীয় পরিচয়পত্র বানায় চাকরি নিছে পুলিশ। আলাপ শুনছেন? আজকে আবার এটা বলতেছে, আবার বলতেছে বিএনপির নেতা, বয়স্ক মানুষ। এদের ঘিলু বলতে আল্লাহ, এদের মানে ভারত বিরোধিতা এমন মজ্জাগত, আপনার এটা করতেই হবে। মানে কবে না জানি বলে যে আমার বউয়ের বাচ্চা হয় না, তার খালার হাঙ্গা হয় না, তার মায়ের হাঙ্গা হয় না, তার হাসুরি হাঙ্গা হয় না, ভারত দেয়। মানে এদের ভারত বিরোধী করতে হবে। কত বড় নির্বোধ। আমার এমন লোক বলতো আওয়ামী লীগের আমলে, সেনাবাহিনীতেও নাকি ভারতীয় লোক আছে, ভারত থেকে এসে চাকরি নিছে সেনাবাহিনীতে। পুলিশের কথা তো বলতোই, বিশেষ করে শিবিরের এই প্রপাগান্ডা বেশি চালাতে এখনো করতেছে। চিন্তা করে দেখেন, এই কিন্তু আবার শিবির করে না, জামাত করে না, বিএনপির লোক সম্ভবত। ঠিক আছে, লোকটার ছবিটা একটু দেখাই। এই যে লোক, এই যে লোক বলতেছে যে বাংলাদেশে নাকি পুলিশে চাকরি করে ভারতীয়রা এখনো, ওই আওয়ামী লীগের আমলে চাকরি নিয়েছে। চিন্তা করে দেখেন এদের, মানে কি বলবো আর, আমারও সিনিয়র। এই হচ্ছে বাংলাদেশের মানুষ। আপনাকে ভারত বিরোধিতা করতে হবে। আপনি ভারত বিরোধিতা না করলে আপনি ইমানদারি হইতে পারবেন না। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। আরেকটা বলে শেষ করি, ওই যে তন্নি মল্লিককে বিএনপির নেত্রীকে যারা পিটিয়েছিল, তাদের একজন তখন শিবির। এটা নিয়ে না কারো আসমান কেঁপেছে, কারো জমিন কেঁপেছে, আহা হা আমার ছাত্রীকে পিটাইতেছে। সে তখন শিবির কাজ ছাত্র স্টুডেন্ট লিডার নিকেল গেয়া। তো তারা ধরে না কেন এখন কেন তোমাদের আসমান জমিন কাঁপে না? এখন সেই আসিফ সার কোথায়, সেই ম্যাডামের কোথায়, যারা বলতো যে ছাত্রলীগ এরকম একটা মেয়ের এইভাবে পিটাইলো, এটার কথা হা হা ওহু। আমাদের বামপন্থী বন্ধুরা আমাদের অনেক বলছে, এই দেখো পরে তুমি ছাত্রলীগের পক্ষে বলা, আওয়ামী লীগের, এই যে দেখো পরে এইভাবে পিটাইলো। এখন তারা কোথায়? এই যে তন্নিকে, ছাত্র দল নেত্রী তন্নিকে পিটাইলো, যে এখন শিবির করে, তার ব্যাপারে এখন সেই বামপন্থীরা এখন কোথায় কথা বলে না কেন? সেই চিঙ্কু বামের এখন কোথায়? আপনারা কোথায়? বা বিএনপির নেতারা এখন কোথায়? সেই ছাত্র শিবির করে তারা অ্যারেস্ট করে না কেন? তাদের নেত্রীকে তো পিটাইছে। এইরকম সব জায়গায় স্যাবোটাজ তারা গোটায়। এরকম ঠাড়া পড়া মিথ্যা কথা তাদের বলতে হবে। এই গুপ্তরা আবার বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে বের হচ্ছে এখন সাধারণ ছাত্রী বেরোয়। তারা রাজনীতি চায় না। তো তুমি রাজনীতি চাও না, তোমার কি ঘেটিদের রাজনীতি করতে বলছে? তুমি রাজনীতি করো না, তোমার আসতে বলছে কে? তুমি থাকো, যে করবে তার, সে রাজনীতি করলে তোমার সমস্যা কি? এখন বুঝতে পারছেন তো? এই যে তন্নি মল্লিককে যারা পিটিয়েছে, একজন তো শিবির, এবার তাকে ধরেন। এখন না ছাত্রলীগ কথা বলে, না শিবির কথা বলে, না চিঙ্কু বামের কথা বলে, ধরা খেয়ে গেছে। আর জিন্দা শহীদের খবর তো আমরা জানি, সেগুলো নিয়ে কথা বলে না। যাই হোক, অনেক আলোচনা করলাম। লাইভ রয়েছে আমার আরপি স্টেশনে। শুভেচ্ছা ফরিদ ভাই, জি ধন্যবাদ। জয় বাংলা, জয় শেখ হাসিনা, জি। চোরাই কারবারি বন্ধ হবার ভয়, হ্যাঁ, সবচেয়ে মজার বিষয়, চোরা কারবারি বন্ধ হবে এবং এটা কাটা তারে বেড়া দিবে, তা অবশ্যই একবারও মুখ দিয়ে বলে না যে কোন বাংলাদেশি নাগরিক তোমরা ভারতীয় সীমান্তে যেও না। একবারও কেন বলে না? বাংলাদেশের সীমানা ক্রস করা তো বেআইনি। আপনি নিজের দেশের সীমানা ক্রস করবেন অবৈধভাবে, বাংলাদেশের যার দেশের আইনেই তো জেল হয়ে যাবে, ফৌজদারি অপরাধ। এই কথাটা বলতেছে না। আবার উল্টা স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, এরা লম্বা কথা বলতেছে। আমি বুঝতে পারি না এদের, মানে এরকম ঠাড়া পড়া মিথ্যা কথা, বদমাইশি, বাটপারি, এরা আবার নেতা। মানে এখানে তো ভারত জুজুর হয়, ভারতের বিরোধিতে যা করবেন আপনি সবই খাবে মার্কেটে। সেই জন্য তারা এগুলো বলে। মানে এই দেশের মানুষগুলো বুঝতে পারে না, সেই যে ৭১ পরাজয়ের বেদনা এখনো তারা ভুলতে পারতেছে না, বলতে দেবও না। পুলিশকে নিয়ে আমরা যতই আশাবাদী হতে চাই, কিন্তু কোথায় যেন খটকা লাগে। প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশকে নিয়ে অনেক কথা বলেছেন, তাকে স্পিডি করার জন্য তিনি চেষ্টা করেছেন, এবং প্রধানমন্ত্রী বিষয়ে প্রথমবার পুলিশ সপ্তাহে কথা বলেছেন। যদিও এর মধ্যে বিতর্কিত ঘটনা ঘটেছে যে পুলিশের পদক এবার স্থগিত করা হয়েছে, বলা হচ্ছে এটা অভ্যন্তরীণ সংকটের বহিঃপ্রকাশ। সে অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি তিনি যে বক্তৃতাটা দিলেন, আমি এই প্রসঙ্গে কয়েকটা কথা বলবো, তবে চলেন আগে একটু তার বক্তৃতাটা শুনি। ঢাকা রেঞ্জের ডিআইজি তিনি নিজেকে জাতীয়তাবাদী এবং বিএনপি সমর্থক হিসেবে প্রমাণ করার জন্য
এত লম্বাভাবে বক্তৃতা দিলেন, এত কিছু বললেন, এই কিন্তু শেষ না। তিনি আরো এই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তারা কিভাবে ভেতরে ভেতরে কি ভাবছেন আমি জানি না। প্রধানমন্ত্রী তারেক রহমান উনি কি ভেবেছেন আমি জানি না, কিন্তু আরো বিস্তারিত আপনাদেরকে জানাই। বিগত ফ্যাসিস্ট আমলে দীর্ঘ 18 বছরের চাকরি জীবনে পদ বঞ্চনা, বৈষম্য, অপমান ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তবে শত প্রতিকূলতার মধ্যেও জাতীয়তাবাদী আদর্শ থেকে এক চুলো বিচ্যুত হননি বলে দাবি করেছেন এই পুলিশ কর্মকর্তা। সোমবার পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে এক অনুষ্ঠানে আবেগঘন বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তব্যের শুরুতে ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, প্রায় 29 বছরের চাকরি জীবনে এই প্রথমবার আপনার কার্যালয়ে আসার সুযোগ পেয়ে আমি গর্বিত। জীবনে দীর্ঘ বঞ্চনা, কষ্ট, অপমান আর অপেক্ষার ইতিহাসের বিপরীতে আজকের মুহূর্তটি আমার কাছে সুন্দরতম প্রাপ্তি। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে কেন্দ্রীয়ভাবে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম বিধায় চাকরি জীবনের শুরুতেই মাত্র 17 মাসের মাথায় 1998 সালে আমার ব্যাচ থেকে শুধু আমাকেই তৎকালীন ফ্যাসিস্ট সরকার অব্যাহতি দেয়। এরপর 4.5 বছর অপমান আর সীমাহীন মানসিক যন্ত্রণা বয়ে বেরিয়েছি। সমাজ, আত্মীয় স্বজন এমনকি নিজের পরিবারের কাছেও নিজেকে অসহায় মনে হতো। এরপর সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার সরাসরি হস্তক্ষেপে আমি চাকরি ফিরে পাই। রেজাউল করিম দেখেন বায়োডাটা উনি নিজে ওনার যে বায়োডাটা দিচ্ছেন। রেজাউল করিম মল্লিক তার শৈশবের স্মৃতি কথা তুলে ধরে বলেন, 7ম শ্রেণীতে পড়ার সময় মাদারীপুরের শিবচরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে ধানের শীষের মালা পরিয়ে বরণ করার সুযোগ হয়েছিল তার। সেই মুহূর্তকেও তিনি জীবনের অন্যতম সৌভাগ্য হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, 1977 থেকে 1981 সালের মধ্যে আরো কয়েকবার জিয়াউর রহমানের সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয় তার। সর্বশেষ 81 সালে 25 জানুয়ারি আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে জুনিয়র ক্যাডেট কোর ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতির সঙ্গে তার দেখা হয়েছিল। অনুষ্ঠান শেষে জিয়াউর রহমানের সঙ্গে করমর্দন করে গাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার স্মৃতিও তুলে ধরেন তিনি। ডিআইজি রেজাউল করিম বলেন, সেদিনের অনুভূতি ছিল এমন যেন আমি বিশ্বজয় করেছি, কিন্তু কয়েক মাস পরই 30 মে সেই বিষাদময় সংবাদ শুনতে হয়। নিজেকে আর স্থির রাখতে পারিনি, কান্নায় ভেঙে পড়েছিলাম। বক্তব্যের এক পর্যায়ে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। রেজাউল করিম মল্লিক আরো বলেন, জীবনের কঠিন সময় বেগম জিয়ার একটি আশ্বাস কিংবা স্নেহমাখা বাক্য তাকে নতুন করে বেঁচে থাকার শক্তি দিয়েছে। তাকে তিনি আশ্রয় সাহসের প্রতীক হিসেবে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে ঢাকা রেঞ্জের ডিআইজি বলেন, তার নেতৃত্বে বাংলাদেশ নতুন আশার পথে এগিয়ে যাবে। দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মধ্যে দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে পুনরৈক্যবদ্ধ করেছেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আন্দোলনে নতুন প্রাণ সঞ্চয় করেছেন। বক্তব্যের শেষ দিকে আবেগ আপ্লুত কণ্ঠে তিনি বলেন, আজ আপনার সামনে এসে মনের গভীরে জমে থাকা স্মৃতিগুলো ব্যক্ত করছি। আমার ভুল ত্রুটি মার্জনের জন্য বিনীত আবেদন করছি। এবার বলেন, একজন পুলিশ কর্মকর্তা তিনি কতটা বিএনপির প্রতি অনুগত, কতটা জিয়া রহমানের প্রতি অনুগত, তিনি সেই কথা বলছেন। আমি একটু ফিরে নিয়ে যাই আপনাদেরকে আওয়ামী লীগ শাসনামলে। আওয়ামী লীগ শাসনামলে কোন একজন ডিআইজি যদি এই বক্তৃতা দিত যে আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আমার এরকম এরকম স্মৃতি আছে, শেখ হাসিনাকে আমি শ্রদ্ধা জানাই, সজীব ওয়াজেদ জয়কে আমি শ্রদ্ধা জানাই, তারপর তার জীবনের বহু কাহিনী তুলে ধরতো, কি বলা হতো? মানে প্রতিপক্ষ তো একটা আছে দেশের মানুষ, যে ডিআইজি উনি তো আওয়ামী লীগের জন্য ডিআইজি, বিএনপির জন্য ডিআইজি, কমিউনিস্ট পার্টির জন্য ডিআইজি, এনসিপির জন্য ডিআইজি। উনি তো শুধু বিএনপির জন্য ডিআইজি না। দেখেন ওনার যে বঞ্চনার কথা উনি বলছেন, এই বঞ্চনা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই। সত্যিকার অর্থে আওয়ামী লীগ সরকারের সময় এই পার্টিজান, এই টাইপের যারা একদম পার্টিজান, এই বক্তব্যগুলো দিয়েছেন জিয়া পরিবারকে নিয়ে। আরেকজন যখন বঙ্গবন্ধু পরিবার বা শেখ পরিবারকে নিয়ে অনুগত্যের কথা বলেছে, সে তখন আওয়ামী লীগ সময়ে ভালো অবস্থায় ছিল। কিন্তু প্রশ্নটা উঠেছে, আওয়ামী লীগ সরকারের সময়ে যারাই, যেই পুলিশ অফিসার, এসপি, ওসি আওয়ামী লীগের এমপিদের জন্য ভোট চেয়েছে, নৌকার পক্ষে ভোট চেয়েছে বা জয় বাংলা স্লোগান দিয়েছে, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সমালোচনা করতাম যে এটা ঠিক না। কেন হচ্ছে, কারণ উনি শুধু আওয়ামী লীগের পুলিশ না, উনি তো বিএনপিরও পুলিশ, উনি তো জামাতেরও পুলিশ,
তো পুলিশ যে নিরপেক্ষ থাকবে বলা হয়, মুখ দেখানোর জন্য হলেও তো নিরপেক্ষ মুখের ভাষায় নিরপেক্ষ থাকতে হয়। উনি নির্যাতিত হয়েছেন বলেই বা আওয়ামী লীগের সেই নির্যাতনের কারণেই উনি আজ যেভাবে তার দলীয় অনুগত্যের কথা বলছেন, এটা কি ভবিষ্যতে তিনি আরো বড় কিছু হতে চান? সেটা প্রধানমন্ত্রীর সামনে সুযোগ পেয়ে তিনি ঝেড়ে ফেললেন যে আমার মধ্যে এই গুণাবলী আছে, আমি কিন্তু স্যার আপনার লোক, ভবিষ্যতে এখন তো ডিআইজি আছি, সামনে আমার এই জায়গাটা আসলে আমার কথা চিন্তা করেন। আমরা যদি এইভাবে ভাবি তাহলে কি ভুল ভাবা হবে? একজন পুলিশ কর্মকর্তা এভাবে বলতে পারেন কিনা? পারলে সমাজে সরকারের যারা ভিন্ন মতাবলম্বী তাদের কাছে কি মেসেজ যায়, তারা কি ধরে নিবে, এই ব্যাখ্যাটা কি, এই উত্তরটা কি? একজন পুলিশ কর্মকর্তাকে এভাবে কথা বলে তার দলীয় অনুগত্য প্রকাশ করতে পারেন কিনা? তাহলে তো এই বাংলাদেশে কোনোদিনই পুলিশের কাছ থেকে কাঙ্ক্ষিত সেই ফল পাওয়া যাবে কি? যেই ফল মানুষ আশা করে, একটা নিরপেক্ষ ভাবমূর্তি, যে যেই সরকারি আসে সেই সরকারি পুলিশকে ব্যবহার করে, পুলিশকে তার মতো করে ইউজ করে, নিজের স্বার্থ হাসিল করে এবং বিরোধী দলকে দমন পোষণ করে। আজকে কেউ যদি এই পুলিশ অফিসারের কাছে গিয়ে বলে যে ভাই আমি ঠিক আছে, আমি আওয়ামী লীগ সমর্থক, কিন্তু আমি কোনো অপকর্ম কোনোদিন করি নাই, অন্যায় করি নাই, আমি কোনো পাপ করি নাই, আমি কোনো সন্ত্রাস চাঁদাবাজি তো দূরের কথা, বা দলীয় যেসব স্টেপ সমালোচনা করার সেসব সমালোচনা করেছে, অথবা দলীয় সমালোচনামূলক কাজগুলোর আমি সমর্থন দিইনি। যেমন ধরেন 24 ইলেকশন, 18 ইলেকশন, 14 ইলেকশন, বাংলাদেশে কোনো সুস্থ মানুষ তো সেই ইলেকশনগুলোকে সাপোর্ট করতে পারে না, এবং আওয়ামী লীগেরও অনেক মানুষ আছে সেইগুলো সাপোর্ট করে না। সেই লোকটা যদি এই ডিআইজি সাহেবের কাছে যান, তিনি কি তখন তার প্রতি আওয়ামী লীগ সরকার যে বঞ্চনা করেছে, যে তিনি মানসিক যন্ত্রণায় ছিলেন, এটার প্রতিশোধ কি তিনি তখন ওই লোকটার উপরে, ওনাকেও কি তখন বাঁকা চোখে দেখবেন? সুতরাং আমার মনে হয় যে আজকে তার এই বক্তব্য সমস্ত পত্রপত্রিকা আলাদাভাবে এসছে। এই ধরনের একটা অনুষ্ঠানে ডিআইজি লেভেলে একজনের বক্তব্য সাধারণত আলাদা করে নিউজ করে না কেউ, আইজিপি, প্রধানমন্ত্রী, তাদের বক্তব্য উঠে আসে, কিন্তু এই বক্তব্যটা চোখে পড়ার মতো বলেই সমস্ত পত্রপত্রিকা আলাদা করে এটাকে নিউজ করেছে। সবাইকে সেটা ভালো চোখে দেখছে। ধারণা জানেন, ধারণা হচ্ছে ইউনূস সরকার যে একটা জঘন্য ট্রেন্ড চালু করে দিয়ে গেছে, সেই জঘন্য ট্রেন্ডটা হচ্ছে মব। বাংলাদেশে এক সরকার গিয়ে আরেক সরকার আসলে আগের সরকারের ভালো গুণগুলা ধরে রাখে না, ভালো গুণগুলা তারা সেগুলো আরো সমালোচনা করে। ওই ধরেন একটা উন্নয়ন হয়েছে, যে সরকারই আসছে, আগের সরকারি, এটা আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে, তখন ওই সরকারের ডেভেলপমেন্ট বলেন বা ভালো পদক্ষেপ, ওইগুলাকে বলে ওইগুলোর মধ্যে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, স্বীকার করতে চায় না। কিন্তু খারাপ দিক যেগুলো, ধরেন বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাস বিরোধী আইন, এইসব কালো আইন, অন্ধকার আইন, বিরোধী দলে থাকলে এগুলো নিয়ে কথা বলে, কিন্তু সরকারি দলে আসলে ওই খারাপটাই গ্রহণ করে। আমাদের কথায় কথায় আমরা ছোট দেশ শাসন করি না, যে ভালো জিনিসটা তো গ্রহণ করতে পারিস না, খারাপ জিনিসটা গ্রহণ করতে পারিস। তো আমাদের এই শিশুত সরকারগুলা ভালোটা গ্রহণ করে না, খারাপটা গ্রহণ করে। এর মধ্যে একটা উৎকৃষ্ট উদাহরণ হলো মব। সরকার মব চালু করে গেছে, বিএনপি সরকার এসে মুখে বারবার বলছে তারা এই মবকে কোনোভাবে প্রশ্রয় দিবে না, মব এক ফোঁটাও হবে না। কিন্তু ওই যে সমাজের ধান্দাবাজ শ্রেণীর মধ্যে, রক্তের মধ্যে মিশে গেছে মব, এরা কোনো না কোনো ভাবে ক্ষমতার বলয়ের মধ্যে থেকে সে মবটাকে তার একটা, এখন আর আইনি বেআইনি পথের দিকে যায় না, মবকে সে নিজের করে আত্মস্থ করে নেওয়ার একটা চেষ্টায় নেমেছে। প্রথম আলোতে আজকে একটা বিশ্লেষণ আছে, একটা কলাম আছে, কলামটার হেডলাইন হচ্ছে প্রেসার গ্রুপ নাকি পাবলিক রিয়াকশন, মবকে কি নামে ডাকবো। সেখানে কয়েকটা লাইন আমি আপনাদেরকে পড়ে শোনাই। বলা হচ্ছে যে ঠিক 1 বছরের মধ্যে মবের নতুন আরো 2টি নাম পেয়ে গেল জনগণ, অথবা বলা যায় মবের সমার্থক শব্দ বাড়ল। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম 2025 সালের 26 জুন মবকে প্রেসার গ্রুপ বলে অভিহিত করেছিলেন, আর চলতি বছরের 4 মে আইনমন্ত্রী মোহাম্মদ আসুজ্জামান মবের নতুন নাম দিলেন রিঅ্যাকশন অব দ্য পিপল। আমজনতা হিসেবে মনে প্রশ্ন জাগে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা জনগণের প্রতিক্রিয়া নিয়ে আতঙ্কিত হব কি হব না, কারণ এরই মধ্যে মব সহিংসতায়
নিজের কর্মস্থল প্রথম আলোতে লিখেছেন, প্রথম আলোর ভবন পুড়ে যেতে দেখলাম, ডেইলি স্টার পুড়লো, ছায়ানটে হামলা ভাঙচুর হলো, কুষ্টিয়ার পীরকে মেরে ফেলা হলো, বাউলদের আক্রমণ করা হলো, মাজার ভাঙা হলো, ভাস্কর্য ভাঙা হলো। কুষ্টিয়ায় পীর মারার ঘটনাটি এই সরকারের সময় ঘটেছে। ফলে একজন আইনমন্ত্রী যখন মবকে তিনি একরকম জাস্টিফাই করবেন, যখন আইনমন্ত্রী বলবেন যে মব হচ্ছে রিয়েকশন অফ দ্য পিপল, তখন মবস্টাররা তারা উৎসাহিত বিনা নিরুৎসাহিত হবে কোনো না কোনো ছলে কষে। ধরেন বিএনপি এলাকা ভিত্তিক, বিএনপির যেই ধান্দাবাজ, যাদের বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নেয়, চাঁদাবাজ, মাস্তান, এরা যখন দেখবে যারা পুলিশ লাগানিচ্ছে, আমি 10টা লোক পথে লাগায়া একজনের বিরুদ্ধে একটা প্রতিশোধ নিবে, একটা ফায়দা হাসিল করে নিই। সময় তো এটা হয়েছে। বসুন্ধরা এক আইনজীবী, তাকে গাড়িতে সামান্য একটু ধাক্কা লাগায় তারপরে ছেলেটাকে পিটায় মাইরেই ফেললো। আজকে দেখলাম কাদের সিদ্দিকী বলছেন যে ডাক্তার ইউনূসের 360 বার বা 366 বার ফাঁসি হওয়া উচিত। ইউনূসের বিরুদ্ধে এমন অভিযোগ, কিন্তু বিএনপি সরকার মনে হয় পুরো দায় নিয়ে নিয়েছে ইউনূসকে কিভাবে সেভ করবে, এরকম ধারণা আমাদের মধ্যে একটা তৈরি হয়েছে। এটা স্বাভাবিক, কারণ ইউনূসের গায়ে ছিটাও লাগছে না। বরঞ্চ ওই যে মাইলস্টোন দুর্ঘটনায় যে অভিভাবকটা মামলা করতে গেল, তার একটা চিঠি আমার হাতে এসছে তার নামে। আমি চিঠিটা যেহেতু অথেন্টিক কিনা আমি জানি না, সেজন্য এটা নিয়ে পুরো বিস্তর আলোচনা করিনি। কিন্তু এরকম চিঠি যদি সত্যি হয় যে এখনো ইউনূস বিধায়ক হয়ে গেছে, চলে গেছে ভিআইপি সুবিধা নিয়ে মব থেকে বাঁচার জন্য, কিন্তু ইউনূসের বিরুদ্ধে মামলা করতে গেলে এখনো যদি কেউ হেনস্থা হওয়ার মতো পরিস্থিতি সত্যি হয়, তাহলে মবকে জাস্টিফাই করা হচ্ছে। সেই মব তো সামনে আবার দানব হয়ে উঠতেই পারে। বাংলাদেশের মার্কিন ডিপ স্টেটের যে কর্মকাণ্ড, এটি এখন রীতিমতো ওপেন সিক্রেট। শেখ হাসিনার পতন এবং জুলাই আগস্ট যে গণ আন্দোলন, এই সময়টিতে রাজপথে যা কিছু ঘটেছে, এরপর পর্দার আড়ালে যা কিছু ঘটেছে, ক্যান্টনমেন্টে যা কিছু ঘটেছে, সচিবালয়ে যা কিছু ঘটেছে, গণভবনে যা হয়েছে, বঙ্গভবনে যা কিছু হয়েছে, রাজনৈতিক দলগুলোর যে অফিস, সেই অফিসে যা কিছু হয়েছে, তারপর লন্ডন মানে তারেক রহমান সাহেবের অফিস, পাকিস্তান, ইসলামাবাদ, দিল্লি, ওয়াশিংটন, সব মিলিয়ে একটা তোলপাড় হয়েছে। আর সেই তোলপাড়ের একটা কেন্দ্রীয় কমান্ড ছিল। দেয়ার ওয়াজ এ ম্যাটিকুলাস ডিজাইন, দেয়ার ওয়াজ এ ডিসিশন, দেয়ার ওয়াজ এ ফোরকাস্ট। এই জিনিসগুলো যখন ছিল, তার প্রেক্ষিতে বাংলাদেশের 17 বছরের কন্টিনিউয়াস একটা রেজিম পরিবর্তন হয়ে যায়। বাংলাদেশের মধ্যে প্রাচীনতম একটা দল বহুবার ক্ষমতা এসেছে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। এই দলের ডেডিকেশন, এই দলের যে কর্মী বাহিনী, শক্তি, মত্তা, মানে যেটাকে তারা মনে করতো হিমালয় পাহাড়ের মতো, মুহূর্তের মধ্যে তা তাসের ঘরের মতো তছনছ হয়ে যায়। একটা বই লিখেছিলাম, তাসের ঘরে বাঁশের খুঁটি, মানে এটা একটা লেখা লিখেছিলাম বাংলাদেশ প্রতিদিনে, সম্ভবত 2013 সনের দিকে, যে শেখ হাসিনা যে সৌধ নির্মাণ করছে, তাজমহল নির্মাণ করছে, তারপরে শেখ হাসিনা যে ভিত্তিগুলো তৈরি করছে, সে মনে করছে এগুলো দিল্লির লালকেল্লা, কিন্তু সেগুলো যে তাসের ঘর, সেটা নিয়ে একটা লেখা লিখেছিলাম ইতিহাসের আলোকে, তাসের ঘরে বাঁশের খুঁটি, এবং ওটা নিয়ে আবার কমপ্লেন করে লেখাগুলো নিয়ে একটা বইও ছাপা হয়েছে। এটা ওয়ান অফ দ্য বেস্ট সেলার বই। তো ওই জিনিসগুলো আসলে তখনই আমাদের মতো কিছু লোক আমরা প্রেডিক্ট করতে পেরেছিলাম। আবার একইভাবে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এলেন, তার প্রতি হাইয়েস্ট 3 মাস ডিপ স্টেটের যারা লোকজন, এদেশের এজেন্ট, তারা সবাই তার প্রতি বিশ্বস্ত ছিল, তাকে সহযোগিতা করেছে। এদের মধ্যে অর্থনীতিবিদ ছিল, এদের মধ্যে এনজিও ওয়ার্কার ছিল, এদের মধ্যে ব্যবসায়ী ছিল, এদের মধ্যে রাজনীতিবিদ ছিল, অনেকে, সবাই জাস্ট 3 মান্থ। 3 মাস পরে ডিপ স্টেট যখন দেখলো এটা একটা অথর্ব, অযোগ্য, এর দ্বারা কোনো কিছু হবে না, তাদের স্বার্থ
হবে না, কোনো কিছু হবে না। তখন তারা এলোমেলোভাবে লোক খুঁজতে থাকলো। তারা সেই নতুন রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করলো, তারা জামাতকে শক্তিশালী করার চেষ্টা করলো, তারা বিএনপিকে ক্ষমতা দেওয়ার কথা বললো, তারা আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করলো, আর অনেক কিছু এলোমেলোভাবে। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলেন ক্ষমতায় আগস্ট মাসের 8 তারিখে 2024। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত তার এটা ছিল হানিম্যান পিরিয়ড, 90 ডেজ। হিসাব করে দেখেন আপনারা, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই জুন পর্যন্ত অর্থাৎ বাজেট দেওয়া পর্যন্ত মানে এখানে সবাই হাত তুলিয়েছে যার যার মতো করে। ডক্টর মোহাম্মদ ইউনূস চেয়েছেন তিনি আরও 50 বছর থাকবেন, আর ডিপ স্টেট চেয়েছে বিকল্প কী করা যায়, কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। এর মধ্যে আন্দোলন হচ্ছে, মাঠ গরম হচ্ছে, রাজনৈতিক দলগুলো যার যার মতো টানাফেরা করছে, সব কিছু করছে। ঠিক ওই সময়টাতে ডিপ স্টেটের যারা লোকজন তারা নতুন খেলোয়াড় পাঠালো। কেউ আসলে আমেরিকা থেকে, কেউ দেশ থেকে, এবং তারা বিভিন্ন সেক্টরে তারা সরকারের কাছাকাছি থেকে তারা সময় ক্ষেপণ করতে চাইল। সময় ক্ষেপণ মিনস তারা তাদের যে কর্মকাণ্ডগুলো, সেই কর্মকাণ্ড, বার্মা অ্যাক্ট, তাদের সেই কর্মকাণ্ড, রোহিঙ্গাদেরকে ব্যবহার করে সেখানে এই কর্মকাণ্ড করা, এরপরে বাংলাদেশের এই ভূখণ্ডকে ব্যবহার করা, সেন্ট মার্টিন করা, সব মিলিয়ে ঝিলিয়ে দেখা গেল 2025 সনের তারা সেই আরও 3 মাস সময় নিল, অর্থাৎ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে এসে তারা সিদ্ধান্ত নিল যে এই বুড়া মিয়াকে দিয়ে আর হবে না। তখন তারা যে কাজটি করলো, সেই কাজটি এই ক্ষমতা রাজনৈতিক দলের হাতে দিতে চাইল। যারা যে মিলিটারি হাতে ক্ষমতা দেওয়ার চেষ্টা করেছিল বা সেনাবাহিনীকে দেওয়ার কথা চেষ্টা করেছিল, এটা যে উড়িয়ে দেবেন তা না, কেন ওই ধরনের কথাবার্তা শোনা যাচ্ছিল যে কোনো সময় মিলিটারি ক্ষমতা নিয়ে নিতে পারে। কিন্তু শেষমেশ রাজনৈতিক যে দলগুলো তাদের হাতে তারা ক্ষমতা দিল। কিন্তু ক্ষমতা যারা দিয়েছে এটা অনেকটা সেই ব্রিটিশরা যেভাবে ভারত এবং পাকিস্তানে বিভক্তি তৈরি করেছে, যেভাবে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, ভারত, কাশ্মীর, সিকিম, এই সমস্যাগুলো, হায়দ্রাবাদ, এই সমস্যাগুলো ভারতবর্ষের মধ্যে ইংরেজরা তৈরি করে তারপরে তারা চলে গেছে। একইভাবে ডিপ স্টেট তারা ক্ষমতা দিয়ে গেছে রাজনীতিবিদদের হাতে, নির্বাচন দিয়ে গেছে, কিন্তু নিজেরা আড়ালে বসে এমন সব বিরোধগুলো জড়িয়ে দিয়েছে, সেগুলো সংস্কার নিয়ে, সেগুলো সংবিধান নিয়ে, সেগুলো জুলাই সনদ নিয়ে, এবং এইগুলো নিয়ে বিএনপি, জামাত, এনসিপি এদের মধ্যে এমন সমস্যা তৈরি করে গেছে যেটা 1947 যে ভারত বিভক্ত হলো, ওই সমস্যাগুলো ঠিক একই সমস্যা। এখন এরা প্রাণান্ত চেষ্টা করছে, বিএনপি, জামাত, এনসিপি চেষ্টা করছে এই সমস্যাগুলো ওভারকাম করার জন্য, কিন্তু তারা পারছে না। ঘুরে ঘুরে আবার সেই ডিপ স্টেটের কাছে যেতে হচ্ছে, অথবা ডিপ স্টেট তাদের কাছে আসছে। এখন আবার সেই রাষ্ট্রদূতদের ঘোরাঘুরি। এই 2 দিন আগে ইউরোপীয় রাষ্ট্রদূতদের একটা সংগঠন, সেটার একটা ডে পালন হলো, এবং ওখানে দাওয়াত পাওয়ার জন্য মানুষ পাগল হয়ে গেল, এবং ওটা বাংলাদেশের মধ্যে একটা ঈদের একটা মিলন মেলা হয়ে গেল এই সময়টাতে। এবং যেখানে প্রধানমন্ত্রী নেই, সরকারের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নেই, অথচ এই ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রদূত, তার নেতৃত্বে একটা বিরাট সেই ইউরোপিয়ান ডে তারা পালন করল। এরপরে মার্কিন বিশেষ দূত, স্পেশাল এনভয়, এনসিপির অফিসে গেল। জামাতের আমির জাপান সফরে গেলেন। আপনি তো জানেন যে মার্কিন মেয়েদের একটা বিরাট হেডকোয়ার্টার আছে জাপানে। আর জামাতের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক, সেই সম্পর্ক ডিপ স্টেট অনুযায়ী নির্বাচনের দিন পর্যন্ত ইভেন বিএনপির বেশিরভাগ লোকের ভয় ছিল জামাত ক্ষমতায় আসবে, আর জামাত শতভাগ নিশ্চিত ছিল তারা ক্ষমতায় আসবে। ক্ষমতায় যখন রেজাল্ট হলো, রেজাল্ট দেখে জামাতও সারপ্রাইজ, রীতিমতো যেটাকে বাংলায় বলে টাসকি খেয়ে যাওয়া, আর বিএনপি রীতিমতো টাসকি খেয়ে গেছে। নির্বাচনের দিন পর্যন্ত বিএনপির লোকজন
বলছেন, স্বয়ং তারেক রহমান বলেছেন যে চক্রান্ত থেমে নাই, আমাদেরকে সেই চক্রান্ত মোকাবেলা করতে হবে। যাই হোক, সরকারের যে সময়, সেই নির্বাচনের পর থেকে এই সময় পর্যন্ত এখনো 3 মাস হয়নি, কিন্তু এর মধ্যে সরকারের কোনো কর্মকাণ্ডে ধারাবাহিকতা সরকার আনতে পারছে না। কোনো বদনাম হয়নি, কোনো মেজর কোনো ভুল হয়নি, কিন্তু কাজের যে ধারাবাহিকতা সেটা সরকার আনতে পারছে না এই ডিপ স্টেটের চালাকির কারণে। তারা বিরোধী দলকে বিশ্বাস করতে পারছে না, বিরোধী দলও সরকারকে বিশ্বাস করতে পারছে না। বিরোধী দল মনে করছে, তারা প্রকাশ্যই বলছে যে এই সরকার আওয়ামী লীগের মতো মানে আচরণ করছে, এই সরকারের উপরে শেখ হাসিনা ভর করেছে, মানে তারেক রহমান সাহেবকে সরাসরি শেখ হাসিনা বলে বিরোধী দল গালি দিচ্ছে। এরপর বিরোধী দল থেকে যে সকল কথাবার্তা বলা হচ্ছে এই অল্প সময়ের মধ্যে, যে শেখ হাসিনা তো পালিয়ে দিল্লি গেছে, আপনারা পালাবেন কোথায়? পালাবার কোনো পথ নেই। বিরোধী দল থেকে বলা হচ্ছে যে আমাদেরকে আবার রাজপথে নামতে হবে, রাজপথেই সবকিছুর সমাধান করতে হবে। সরকার রাগ হওয়ার চেষ্টা করছে, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, সরকারের কর্মকাণ্ড করার চেষ্টা করছে, কিন্তু ওখানেও সরকার যে স্বস্তি লাভ করবে, ভালো কিছু করবে, এটা হচ্ছে না। একবার রোনাল্ড রিগান, সেই আমাদের দেশে যেভাবে ডিপ স্টেট আছে, মার্কিন নীতির ডিপ স্টেট, ওখানেও সেই আমেরিকান যে এলিট, তাদের একটা ডিপ স্টেট আছে। বেসিক্যালি রোনাল্ড রিগান যখন প্রেসিডেন্ট হলেন, তখন মার্কিন অয়েল কোম্পানিগুলো সেখানকার হোয়াইট হাউস থেকে শুরু করে ডিপার্টমেন্ট অফ জাস্টিস, এদের মিনিস্ট্রি অফ যেটা পেন্টাগন, সব কিছু তারা নিয়ন্ত্রণ করত, ওদের বাইরে যেতে পারতো না। এখন ওই তেল কোম্পানির জায়গাগুলো খানিকটা এখন অর্ধেক অর্ধেক তেল কোম্পানির সেই ক্ষমতা আছে, তার সঙ্গে সঙ্গে এখন যে প্রযুক্তির যে জায়ান্ট কোম্পানিগুলো, গুগল আছে, মেটা আছে, ইলন মাস্ক আছে, তো তারা এই জায়গাগুলো দখল করছে। এবং এখানে এই যে ডোনাল্ড ট্রাম্পের উপর যে আক্রমণ করা হলো, গুলি করা হলো, নির্বাচনের সময় একবার করা হলো এবং কয়েকদিন আগে যে গুলি করা হলো, এসছে মেসেজ, এটা আমেরিকাতে হয়। জন এফ কেনেডিকে মেরে ফেললো, আব্রাহাম লিঙ্কনকে মেরে ফেললো, একেবারে 100 বছরের ব্যবধানে, সেম ডেটে, সেম মাসে। ওটা ওদের ডিপ স্টেটের যে পলিসি। তো রোনাল্ড রিগান সে কী করলো, সেই তেল কোম্পানিদের বিরুদ্ধে তাদের যেটা সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের বাইরে সে বেরোতে চাইল, সে যুদ্ধবাজ হতে চাইল না, ঘাটাঘাট করে তাকে বিরুদ্ধে তাকে গুলি করে দিল, মারল না। এবং ওই যে তাকে গুলি করলো, গুলি করার পর সে যে স্টপ হয়ে গেল, স্টপ হয়ে ওদের কথা মতো সেই লিবিয়াতে সে আক্রমণ চালালো, বেনগাজিতে আক্রমণ চালিয়ে সেই ইরাকে মেরে ফেললো, যাকে বলা হয় প্রাসাদে আক্রমণ চালিয়ে লিবিয়ার যে গাদ্দাফির যে পালিত কন্যা, তাকে মেরে ফেললো। ওরকম জর্জ ডব্লিউ বুশ, বড় বুশ এবং ছোট বুশ, তারা কিন্তু মানে এই যে যুদ্ধবাজ বলা হয়, কিন্তু দে হ্যাড নাথিং টু ডু। ওই মার্কিন ডিপ স্টেটের বাইরে তাদের কিচ্ছু করার ছিল না, যেভাবে এখন ডোনাল্ড ট্রাম্পও আসলে ইচ্ছা করলে অনেক কিছু করতে পারছেন না বা পারবেন না। তো ওই যে ধারাবাহিকতা, ওদের দুটো অংশ, একটা দেশের মধ্যে একটা অংশ, আমাদের বাংলাদেশের বা অন্যান্য দেশে ওদের একটা অংশ। ওই পলিসি 50 বছর, 60 বছর, 70 বছর পরেও কিন্তু ওরা ওই পলিসি, ওদের যে ইরান পলিসি, যেটি 1930 সনে গৃহীত হয়েছিল, ওটা এখনো বলবৎ। তারা 1946-এ যে মধ্যপ্রাচ্যে যে তাদের যে মাস্টার প্ল্যান ছিল, ব্লু প্রিন্ট ছিল ইসরায়েলকে কেন্দ্র করে, ওটা এখনো পর্যন্ত বলবৎ। 1953 সালে তাদের যে বার্মা অ্যাক্ট, সেই বার্মা অ্যাক্ট এখনো বলবৎ। তো কাজেই এই যে তাদের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা অনুযায়ী শেখ হাসিনা চলে গেছে, ইউনূস চলে গেছেন, তারেক রহমান সাহেব আসছেন, মার্কিন ডিপ স্টেট শেষ, আর কোনোদিন আসবে না, এই কথা যারা চিন্তা করছেন তারা বোকার স্বর্গে বসবাস করছেন। কাজেই যার যার অবস্থান থেকে যদি আপনার কাছে তথ্য থাকে, উপাত্ত থাকে, আপনি ভালো সিদ্ধান্ত নিতে পারবেন, আপনি সতর্ক হতে পারবেন। আপনি এখানে আমেরিকাপন্থী হন, আমেরিকা বিরোধী হন, আপনি জামাতপন্থী হন, এনসিপি পন্থী হন, অথবা আপনি বিএনপি পন্থী হন, ইভেন আপনি আওয়ামী লীগ করেন, কিন্তু আপনি যদি তথ্য জানেন যে এই বিষয়টি হাউ ইট ইজ অ্যাক্টিং, এটা কিভাবে কাজ করছে, হাউ ইট ইজ অপারেটিং, এটা কিভাবে পরিচালনা করছে,
কিভাবে সিস্টেমটা রান করছে, এটা ট্র্যাডিশন কি, এটার ফলাফল কি, এই জিনিসগুলো যদি আপনি দেখেন, ওই যে তাদের যে আফগান নীতি, সেই আফগান নীতি তারা যে রাশিয়ার সাথে যুদ্ধ করার আগে 80-র দশকে গুলবুদ্দিন হেকমতিয়ারের সময়টিতে তারা যে আফগান নীতি নিয়েছিল, সেই আফগান নীতির প্রেক্ষিতে তারা জুলফিকার আলী ভুট্টোকে মেরে যেভাবে জেনারেল জিয়াকে তারা ক্ষমতা আনলো, আবার সেই জেনারেল জিয়াকে দিয়ে পুরো তালেবানদেরকে, পুরো আফগান মুজাহিদদেরকে ট্রেন আপ করে যেভাবে রাশিয়াকে সেখান থেকে তাড়িয়ে তারা তাদের ক্ষমতা বসালো, এবং ক্ষমতা যখন শেষ, জেনারেল জিয়াকে হেলিকপ্টার উঠিয়ে তারা মেরে ফেললো। দিস ইজ দেয়ার পলিসি। এই জিনিসগুলো আপনি পড়লে, এই জিনিসগুলো আপনি জানলে আপনার গা কাঁটা দিয়ে উঠবে। ফলে আমরা এই বাংলাদেশে যে এখনো আছি, চারিদিকে অসংখ্য বিপদ বিপত্তি, তার মধ্যেই চলতে হবে। এই জন্য তথ্য জানলে সুবিধা, না জানলেই অসুবিধা। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি